আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তাপগতিবিদ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের লেকচারে আমরা গত লাস্ট ক্লাসে যে থিওরিটিক্যাল যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আমরা ডিরাইভ করেছিলাম, প্রতিপাদন করেছিলাম, সেই সমীকরণগুলো ব্যবহার করে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে সেইটা কিভাবে সলিউশন করতে পারি সেই রিলেটেড একটা ম্যাথ এখানে এই চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো, এটা হচ্ছে তোমার একটা গ্যাস, যে গ্যাসের ক্ষেত্রে গামার মানটা বলা আছে দেখো 1.33। ঠিক আছে, গামার মানটা আমি এখানে বলে দিয়েছি কত, 1.33। আচ্ছা, তো গামা 1.33, তাহলে এটা নিশ্চয়ই কোন পরমাণু গ্যাস এটা আমার বলার প্রয়োজন নাই, এটা তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে গামার মান 1.33 মানে এটা হচ্ছে বহু পরমাণু গ্যাস। ঠিক আছে, এবার সেখানে আমরা যে গ্যাস নিয়েছি সেই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 40 মোল। তাহলে আমরা পাত্রে গ্যাস নিয়েছি, যে গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 40। তো এই 40 মোল গ্যাসকে আমরা, যার গামার মান বলা আছে 1.33, তো তার এখানে চাপ বনাম আয়তন লেখচিত্রে দুইটা লেখচিত্র এখানে দেখানো হচ্ছে, এবং বিভিন্ন পয়েন্টে যে এদের যে তাপগতীয় যে রাশিগুলো আছে, অর্থাৎ চাপ, আয়তন এবং তাপমাত্রা, সেইগুলো কোনো কোনো পয়েন্টে ইন্ডিকেট করা আছে। তো এখানে দুইটা লেখ বলতে বোঝানো হচ্ছে, একটা হচ্ছে এবি লেখ আর একটা হচ্ছে এসি লেখ। আমি তোমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, মাশরিকা ফারিহা শুনতে পাচ্ছ? ফারিহা শুনতে পাচ্ছ কি আমাকে? যদি শুনতে পাও একটু রেসপন্স করবে কুইক। আচ্ছা, সারা জাবিন খান শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, সারা জাবিন খান বলো তো, আমরা এখানে দুইটা লেখচিত্র দেখিয়েছি, একটা এবি আর একটা এসি। বলো তো দুইটা লেখের নাম কি? এবি লেখের নাম কি, বা এবি প্রক্রিয়ার নাম কি? এসি যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি নামকরণ করতে পারি বল? Sir, এবি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ আরটা হচ্ছিল তাপমাত্রা আচ্ছা, তুমি কনফিডেন্ট না? বনশ্রী বলো, বনশ্রী বলো তো। স্যার এবি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার লেখ, আর এসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখ। কেন, ব্যাখ্যা করো। স্যার কারণ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি যে একটা ধীর প্রক্রিয়া, এই জন্য লেখটা হচ্ছে মানে একটু মানে ধীর টাইপের, আর এসি হচ্ছে রুদ্ধতাপীয়। ধীরে ধীরে হবে সেটা বলো। জি স্যার, আর হচ্ছে এসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হওয়ার কারণে এর হচ্ছে সবকিছুই মানে স্যার চাপ আর আয়তন হঠাৎ মানে স্যার তাড়াতাড়ি পরিবর্তিত হয়, দ্রুত গতিতে পরিবর্তিত হয়, এই কারণে স্যার ঢালটা খাড়া, আর হচ্ছে এটাই স্যার গ্রাফের। এবি লেখের চেয়ে এসি লেখের ঢালটা খাড়া হবে। আচ্ছা, তার মানে এবিটা হচ্ছে, কিন্তু টি যে কনস্ট্যান্ট ওটা তো লেখা নাই। হ্যাঁ বলো তো, আমি বুঝি নাই। স্যার টি যে কনস্ট্যান্ট ওটা কি বলা আছে এবি এর ক্ষেত্রে? না, এটা লেখ থেকে তোমাকে বুঝতে হবে, সবকিছু বলে দেওয়া থাকলে তাহলে অঙ্ক হলো কি বলো? এই লেখের প্রকৃতি থেকে যে তোমাকে বুঝতে হবে যে এটা কোন প্রক্রিয়া। তাহলে এ থেকে বি এটা ধীরে ধীরে পরিবর্তনটা হয়েছে, সুতরাং আমরা এটাকে অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া বলবো। আর এ থেকে সি, খেয়াল করো সেম আয়তনের পরিবর্তন হয়েছে, কিন্তু এতে যে আয়তন ছিল 2 লিটার, আবার বিতে এবং সিতে যে আয়তনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এ থেকে বিতে আসতে যে আয়তনের পরিবর্তন হয়েছে, এ থেকে সিতে আসতেও কিন্তু সেম আয়তনের পরিবর্তন হয়েছে, 6 লিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই বিতে আর সিতে চাপের মান এক নাই। তাহলে বিতে আর সিতে চাপের মান এক নাই, না থাকার মানে কি? তাহলে নিশ্চয়ই এখানে এবি যে লেখটা, এটা ধীরে ধীরে এই পরিবর্তনটা হয়েছে, অর্থাৎ বিতে যে চাপ পাওয়া যাবে সিতে তার চেয়ে কি কম চাপ পাওয়া যাবে। তাহলে তোমার একটা নির্দিষ্ট আয়তনে তোমার বিতে যে চাপ পাবে সিতে তার চেয়ে কম চাপ পাওয়া যাবে। এগুলো পড়ানো হয়েছে, হ্যাঁ, ক্লাসে একটু মনোযোগ দিবে। তা ওই যে পিভি টু দি পাওয়ার গামা দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওই যে ভি এর উপরে যে পাওয়ার গামা আছে, ফলে একটা নির্দিষ্ট আয়তন পরিবর্তনের ফলে সমষ্ণতে যে চাপ পাওয়া যাবে রুদ্ধতাপের ক্ষেত্রে তার চেয়ে কম চাপ পাওয়া যাবে, কেননা ওখানে রুদ্ধতাপের ক্ষেত্রে ভি এর উপরে পাওয়ার গামা আছে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো আমরা এখন এখানে কি কি বের করতে পারি? দেখো, এটা একটা সৃজনশীল প্রশ্ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সলিউশন প্রবলেম আমি করাচ্ছি, এটা মনে রাখবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি কি বের করতে পারি? শুরুতে দেখো, আমরা এবি যে লেখটা, এবি লেখ বা এসি লেখ, তো এবি পরিবর্তনের ফলে বা এসি পরিবর্তনের ফলে আমরা কাজ বের করতে পারি। তো শুরুতে এখন আমরা যদি এ থেকে বি তে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের জন্য যদি আমরা কাজ বের করতে চাই, তাহলে এ থেকে বি তে যে পরিবর্তন, এটা কি পরিবর্তন? সমষ্ণ। তাহলে সমষ্ণের ক্ষেত্রে কাজের রাশিমালা আমাদের কি জানা আছে? ডাব্লিউ
that is equal to nRT nRT ln ln V2 divided V2 V1 লন divided V1 জি স্যার V2 এখানে by P1 by V1 P2 করা যায়, কিন্তু P1 by P2 তে আমরা যাচ্ছি না কেন? কারণ আমার এখানে A তে চাপ জানা আছে, কিন্তু B তে কিন্তু চাপটা জানা নাই। তো B তে চাপ বের করে তুমি করতে পারো, সেটাও কিন্তু তোমার ব্যাপার, তুমি করতে পারবে। তো আমরা যেহেতু সরাসরি A আর B এর আয়তন জানা আছে, সুতরাং আমরা আর চাপের দিকে আমরা যাব না। তাহলে এখানে মানগুলো অ্যাপ্লাই করে দাও। n এর মান কত বলা আছে? 40 মোল। আর এর মান কত বলা আছে? 8.31। আমি ইউনিট ছাড়াই লিখতেছি, তোমরা ইউনিট সহ লিখবে। আর টি এর মানটা দেখো, এতে তাপমাত্রা কত বলা আছে? 35 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো 35 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করা হলে কত হয় বলো? কত আসে? 308 হ্যাঁ 308। 27 হলে 300 হয়। তো 27 এর সাথে আরো তোমার কত যোগ হচ্ছে? 8। তাহলে 308 স্যার 308 হবে কেলভিন। হ্যাঁ, এবারে লন V2। V2 মানে কত? 6 লিটার। লিটারে মান বসিয়ে দাও, কোনো সমস্যা নেই, কাটাকাটি হয়ে যাবে। তো উপরে 6 লিটার আর নিচে V1 টা কত? 2 লিটার। তাহলে ওই যে লিটার আর লিটার কাটাকাটি হয়ে যাচ্ছে। অথবা তোমরা এই যে আমরা জানি যে 1 লিটার দ্যাট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 ঘনমিটার। এটা নিশ্চয়ই তোমরা জানো মনে হয়। তাহলে যত লিটার হবে তত ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব হবে। তো এখানে ওটা প্রয়োজন নাই, কেননা ওই যে উপরে লিটার আর নিচে লিটার তো কাটাকাটি হয়ে যাচ্ছে, সুতরাং ওই ঘনমিটারে আনার আর এখানে প্রয়োজন নাই। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে রেজাল্টটা কত বের করা যাবে না? আমরা রেজাল্টে জি না স্যার যাই, তোমরা পরে বাসায় ক্যালকুলেশন করবে। কি সবাই কি বুঝতে পেরেছো? আমরা এই অঙ্কটা যে করলাম, এটা কারো কোনো সমস্যা আছে বলো? না স্যার। আচ্ছা, তো এটা একটা প্রশ্ন হলো। এবারে চলে আসো, তোমার বি তে চাপ কত? বি তে আমরা চাপটাও বের করতে চাচ্ছি। তো বি তে চাপ বের করতে গেলে এখন বলো, এ থেকে বি তে যে পরিবর্তনটা হয়েছে, এই যে এবি যে পরিবর্তন, এটা তো সমষ্ণ পরিবর্তন বা সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক কি? এটা আমাদের জানা আছে নিশ্চয়ই। সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে P1 V1 that is equal to P2 V2। দেখো এটা আমাদের জানা আছে কিনা, এটা আমাকে জানাও সবাই। তাহলে এই সমীকরণ থেকে আমরা কার হ্যাঁ স্যার মানটা বের করে নিব? P2 এর মানটা বের করব। বাসায় করে নিবে তোমরা। V2 এর মান 6 লিটার, V1 এর মান হচ্ছে 2 লিটার। আর P1 কত বলা আছে? P1 চিত্রে দেখো, P1 হচ্ছে 3 3 atm atm, 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো 3 atm এ রেখে দাও। তাহলে ক্যালকুলেশন করলে P2 ক্যালকুলেশন করলে সামথিং atm এককে চলে আসবে। দেখো তো এটা বুঝতে পেরেছে কিনা সবাই? করবে, কিন্তু অঙ্কগুলো করবে তোমরা বাসায়, ক্যালকুলেশন করতে হবে তোমাদের, তাছাড়া হবে না। সবাই কি বুঝতে পেরেছো? এই যে সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে যে আমরা বি তে চাপ বের করলাম বা এই প্রক্রিয়ায় যে কাজ বের করা হলো, এটাতে তো আর কারো কোনো সমস্যা নাই। এবারে চলে আসো এসির ক্ষেত্রে। আচ্ছা, এসির ক্ষেত্রে এখন বলো তো, আমরা এখন সি তে তাপমাত্রা কত এটা বের করতে চাই, ইভেন সি তে চাপ কত এটাও বের করতে চাই। তাহলে এটা আমাদের এসি লেখের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বের করতে চাই। এ থেকে সি তে যে পরিবর্তনটা, সেটার ক্ষেত্রে আমরা কি চাচ্ছি? সি বিন্দুতে টেম্পারেচার দ্যাট ইজ ইকুয়াল টু T2 দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, আর P2 দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা আমরা বের করতে চাচ্ছি। তো এইটা বের করার জন্য এখন নসিন বলো, নসিন 290 বলো, আমরা T2 বের করতে চাচ্ছি। তাহলে T2 বের করার জন্য কি করব নসিন বলো তো? স্যার ওই যে কাজের মান দিয়ে বের করবো nr ডিভাইড বাই গামা মাইনাস 1 ইনটু t1 মাইনাস t2। হ্যাঁ, আবার বলো তো। কাজের মান ইকুয়ালস টু nr গামা মাইনাস 1 t1 মাইনাস t2। হ্যাঁ, কিন্তু কাজ কোথায়? এ থেকে সি তে পরিবর্তনের ফলে কাজ কত আমাদের জানা আছে? না স্যার। তাহলে এটা বললে কেন? কে পারবে বলো? সি বিন্দুতে আমরা টেম্পারেচার বের করতে চাচ্ছি। PV বাই T equals to PV বাই T, মানে P1। একজন বলতেছে পিভি বাই টি ইকুয়াল টু পিভি বাই টি। এটা আবার কি? এটা কি? এটা বলো। T1 V1 হ্যাঁ বলো, কে বলছো, নাম বলো। gamma is 1 equal to T2 T2 to the power gamma gamma minus 1 minus 1. হ্যাঁ, এটা কে বলেছে বলো? প্রথমে কে শুরু করেছে এই কথাটা? নাম বলো। স্যার পূজা, তারপর আমি। পূজা। পূজাকে অনেক ধন্যবাদ। পরে পূজার সাথে আবার অনেকে সুর মিলিয়েছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তো পড়া মনে রাখতে হবে। গতদিনে যেটা পড়ানো হয়েছে, ওই যে আজকে শুরুতে আমি মনে করিয়ে দিয়েছিলাম, রোধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে চাপ আর আয়তনের সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার সম্পর্ক, আবার হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক।
সেইটা দিয়ে বের করতে হবে, এগুলো ভুলে গেলে তো হবে না। তাহলে আমার রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আমরা টি2 চাচ্ছি এখানে, তা আমরা এখানে V1 আর V2 যেহেতু সরাসরি আমাদের জানাই আছে, তাহলে আমরা কি লিখবো? আমাদের সূত্রটা ছিল T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু, এই তো অঙ্ক হয়ে গেছে, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখন মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের কার মান প্রয়োজন? টি2 এর মান প্রয়োজন। তাহলে টি2 দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা একটু সিম্পলিফাই করে নিই, V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু T1। দেখো তো এটা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা, এটা আমাকে বলো। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু, বলো, রেসপন্স করো, এটা বুঝতে কারো কষ্ট হয়েছে কিনা? দ্যাট ইজ ইকুয়াল টু V1 মানে কত? V1 মানে হচ্ছে 2 লিটার, লিটারে রেখে দাও, ওই মিটারে নেওয়ার প্রয়োজন নেই, কারণ কাটাকাটি হয়ে যাচ্ছে, অনুপাত হিসাবে আছে এখানে, সেম রাশির অনুপাত। আর এটা কত? 6 লিটার হোল টু দি পাওয়ার গামা কত? 1.33 মাইনাস 1 ইনটু T1 টা কত জানো? 308। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কার মান পেয়ে যাব? T2 এর মান পেয়ে যাব। দেখো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? এই রিলেশন গুলো মনে রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এটা কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই এইগুলো ইউজ করতে হবে, এই সমীকরণগুলো ইউজ করতে হবে। আরো দুইটা সম্পর্ক আছে, সেটা দিয়েও দেখো। এখন চলে এসো, আমরা এখানে T1 T2 পেয়ে গেলাম। এবারে চলে এসো, সি তে চাপ কত? সি তে চাপ কত বের করতে চাচ্ছি, বলো কি করব আমরা? P to the power gamma into P to the power 1 minus gamma. অত জটিলে দেওয়ার প্রয়োজন নাই। P1 V1 টু দি পাওয়ার গামা দ্যাট ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। হ্যাঁ, তুমি যেটা বলেছো ওটা দিয়েও করলে হবে, ওটা দিয়ে ক্যালকুলেশন একটু জটিল না? আর এখানে তো আমি শুধু ভি এর উপরে পাওয়ার গামা দিয়ে তো আমি করতে পারি, এটা সহজ হবে তোমাদের। তাহলে আমরা এখানে কি করব? P2 দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো? V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা ইনটু কি লিখবো আমরা? P1 লিখবো। এবার সবগুলো রাশির মান জানা আছে, V1 মানে হচ্ছে 2 লিটার, V2 মানে হচ্ছে 6 লিটার হোল টু দি পাওয়ার 1.33, আর P1 মানে হচ্ছে 3 ATM। তাহলে এটা ক্যালকুলেশন করলে সামথিং কত ATM সেটা তোমরা পেয়ে যাবে। দেখো খুবই সিম্পল, কিন্তু ওই যে রিলেশন গুলো মনে রাখতে হবে, কোনটার সাথে কোনটা দিলে তোমার রিলেশনটা ইউজ করলে অঙ্ক করতে তোমার সুবিধা হবে, সেইগুলো একটু মনে রাখতে হবে। এগুলো প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবে তত তোমার মেমোরিতে থাকবে, আর তুমি উদ্দীপক দেখে তুমি দ্রুত ক্যাচ করতে পারবে। প্র্যাকটিস ছাড়া হবে না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে আমরা দেখো শীতে আমরা দুইটা জিনিস বের করে ফেলেছি অলরেডি, একটা তাপমাত্রা কত, চাপ কত, আর আয়তন তো এখানে বলাই আছে। আচ্ছা, এবারে এই প্রক্রিয়ায় কাজ কত এটা আমরা বের করতে চাই। তো কাজ বের করার তো অনেকগুলো ফর্মুলা আছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, আমরা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করে ফেলি। W দ্যাট ইজ WC কত জানো? AC না, AC দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো? দ্যাট ইজ ইকুয়াল টু তোমার NR ডিভাইডেড গামা মাইনাস 1 ইনটু T1 মাইনাস, এটা দিয়ে করলে সুবিধা হবে। আর ওই যে আরেকটা আছে কিন্তু P1 V1, ওটা দিয়ে করলে হবে, তো এটা একটু জটিল হবে, PV দুইটা রাশি চলে আসতেছে, তো এটাতে করে ফেলো। তাহলে n মানে কত? 40, আর এর মান কত? 8.31 ডিভাইডেড গামা মানে হচ্ছে 1.33 মাইনাস 1 ইনটু T1 টা আমরা কত জন পেয়েছি? 308। আর T2 টা তো আমরা করি নাই, ওটা করবে। হ্যাঁ, এটা করে এখানে মানটা অ্যাপ্লাই করবে, করে ক্যালকুলেশন করলে যা হবে তত জুল হবে। দেখো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম সলিউশন করলাম, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো? আমরা এই যে এখানে যে লেখচিত্র দেখানো হয়েছে, এটা দুইটা প্রক্রিয়া আছে, একটা সমষ্ণ আর একটা রুদ্ধতাপ। তো উভয় ক্ষেত্রে আমরা কিভাবে কাজ বের করতে পারি। আর কাজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, রুদ্ধতাপের ক্ষেত্রে যে কাজ বের করা হলো, এটা 4 মার্কের প্রশ্ন। এটা 4 মার্কের প্রশ্ন কেন বলো তো? নাফিসা আক্তার বলো, রুদ্ধতাপের ক্ষেত্রে কাজ বের করার এই প্রশ্নটা 4 মার্কের কেন? নাফিসা আক্তার বলো। নাফিসার ভয়েস খুব ধীরে আসতেছে। তাহসিনা সাভা বলো, তাহসিনা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহসিনা ক্লাসে আছে মনে হচ্ছে, বলো। আনমিউট করে আবার মিউট করতেছে কেন? প্রশ্ন করেছি নাম ধরে। আচ্ছা, রেসপন্স নাই, তাহসিনা অতটা মনোযোগী না ক্লাসে। তো বাকিরা বুঝতে পেরেছো এটা কেন 4 মার্কের প্রশ্ন? হ্যাঁ স্যার। বলো কেন 4 মার্কের প্রশ্ন, কেন এটা? এটা সৃজনশীল। স্যার এখানে তো হচ্ছে T2 বের করতে হয়েছে, তারপরে
এখানে কাজ বের করতে গেলে T2 বের করে নিয়ে আসতে হবে, তাহলে ওইটার জন্য 2 জি, স্যার। মার্ক, আর এই কাজের সমীকরণ ইউজ জি, করে স্যার। এটা রেজাল্ট ক্যালকুলেশন। সমীকরণ ইউজ করে হচ্ছে ম্যাথ করাটার জন্য আবার 2 মার্ক। হ্যাঁ, তাহলে তো স্যার টোটাল এই জন্য 4 4 মার্কের মার্ক। জন্য তুমি পাবে। জি, স্যার। আর আমরা উপরের দিকে যে অঙ্কগুলো করেছি, এই যে উপরের দিকে যে অঙ্কগুলো করা আছে সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে, এগুলো কিন্তু তোমার সরাসরি 3 মার্কের প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে কি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি না, যে তোমার ক তে বলা হলো যে অভ্যন্তরীণ শক্তি কি, এরপরে খ তে বলা হলো দেখা যে সমস্যা প্রক্রিয়াকৃত কাজ তোমার সরবরাহকৃত তাপের সমান, অনুধাবনমূলক প্রশ্ন বলা হলো। এরপরে 3 নাম্বার বলা হলো যে বি বিন্দুতে চাপ কত, মানে গ নাম্বার যেটা 3 মার্কের। আর ঘ তে বলা হলো এসি পরিবর্তনের ফলে কৃত কাজ নির্ণয় করো। তাহলে এটা 4 মার্কের প্রশ্ন। তাহলে আমরা এতক্ষণ যে প্রশ্নটা সলিউশন করলাম সেটা অ্যাকচুয়ালি একটা সৃজনশীল প্রশ্ন সলিউশন করা হলো। তো এটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার এটা কি আমরা না স্যার। স্যার আমরা কি এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে করতে পারবো? dw equals to p dv। dw ইকুয়াল টু p dv আমি বুঝলাম না তোমরা দ্রুততাপের এত ক্ষেত্রে। পিছিয়ে আছো কেন বলো তো। dw ইকুয়াল টু p dv সেইগুলো ইউজ করেই তো আমরা এই কাজের সমীকরণগুলো পেয়েছি। এটা কোত্থেকে পেয়েছি আমরা? ওই জি স্যার, সমীকরণটা ওখান ইউজ থেকে করেই তো পেয়েছি। এগুলো পেয়েছি। এবার dw ইকুয়াল টু p dv কখন বলো তো? চাপ যখন স্থির। তো চাপ যদি সমচাপ স্থির না প্রক্রিয়ায়। থাকে, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তো চাপ যদি স্থির না থাকে, ওটা মূল সমীকরণ ঠিক আছে, কিন্তু আমরা যদি চাপ স্থির না থাকে তাহলে সেটা কি করে বের করতে হয়? ইন্টিগ্রেশন করে বের করে নিয়ে আসতে হয় না? এগুলো তো পড়ানো হয়েছে আগের পড়া, কেন আবার পিছনে পড়া টেনে নিয়ে আসতেছো? সবসময় ওই ফর্মুলায় থাকলে হবে না তো। তোমার ওই ফর্মুলায় থাকলে তুমি ইউজ করবে কি করে? এখানে চাপ স্থির আছে বলো তো, এ থেকে বি তে বা এ থেকে সি তে কি চাপ স্থির না পরিবর্তনশীল? আচ্ছা পরিবর্তন। হ্যাঁ, কাজী সাবা একটু মনোযোগ দাও। হ্যাঁ, টেকনিক্যাল কিছু প্রবলেম তোমার আছে, ওইগুলো একটু ওভারকাম করতে হবে। সবসময় এই ফর্মুলা ইউজ করা যাবে না, ওটা সমচাপের ক্ষেত্রে আমরা ইউজ করব। ওটা একটা জেনারেল ফর্মুলা, কিন্তু সেই ফর্মুলা আমরা ব্যবহার করে কিন্তু এই যে সমস্যাতে কিভাবে কাজ বের করতে হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকেই তো এগুলো এসছে। আবার রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ কিভাবে বের করতে হয়, এই সমস্যার ক্ষেত্রে কৃত কাজ বের করা একটা মানে এটা একটা ফর্মুলা। এবং এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বিবেচনায় বের করতে পারি না কেন, সেটাও তো ব্যাখ্যা দেওয়া হয়েছে, কেননা এটা একটা বক্ররেখা। তো রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বিবেচনায় নিয়ে বের করতে পারি না, কেননা এটা একটা তোমার বক্ররেখা তৈরি হচ্ছে। তো বক্ররেখা হলে তো জিওমেট্রিক্যাল রেগুলার শেপে আসে না, তাই না? এগুলো আগের পড়া, এগুলো পড়তে হবে তোমাদের লেখাপড়া করে। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নটা মোটামুটি সলিউশন হয়ে গেল। এবারে আমরা দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মোটামুটি শেষ। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা এতক্ষণ যে সূত্রটা নিয়ে আলোচনা করেছি সেটা কোন সূত্র বলতো? কোন বিজ্ঞানে? আমি শুরুতেই বলেছিলাম দুইটা সূত্র আছে। তা আমরা এই ক্লসিয়াসটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি, ক্লসিয়াস। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ক্লসিয়াসটা ছিল কি? dq that is equal to du plus dw, ঠিক আছে? কিন্তু আরেকটা বিজ্ঞানের বিবৃতি আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী জেমস প্রেসকট জুলের বিবৃতি আছে, জুলের বিবৃতি। তো জুলের বিবৃতির ক্ষেত্রে তোমার সূত্রটা হচ্ছে যে তোমার তাপকে সম্পূর্ণরূপে কাজে এবং কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা হলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হয়। তার মানে জুলের বিবৃতিতে বলা হচ্ছে যে তুমি যে পরিমাণ তাপ সরবরাহ করবে সেই পরিমাণ তাপ কাতে রূপান্তরিত হবে? কাজে রূপান্তরিত হবে। কাজের তার মানে আমরা এখানে যদি সমীকরণ আকারে লিখতে চাই যে তোমার ডাব্লু ডাব্লু, তার মানে সেক্ষেত্রে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে। তার মানে ডাব্লু সমানুপাতিক আমরা কি লিখতে পারি? এইচ। কোনো বইতে এইচ দিয়ে লিখেছে, আবার কোনো বইতে ওই এইচ এর পরিবর্তে কিউ দিয়ে লিখেছে। দুটাই সঠিক। হ্যাঁ, তাপকে আমরা কিউ দিয়ে প্রকাশ করতে পারি, যেমন আমরা এই যে ক্লসিয়াসের সূত্রেই তাপকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? কিউ দিয়ে। কিন্তু জুলের সূত্রে আবার সেটাকে কোনো বইতে কিউ দিয়েও লিখেছে, আবার কোনো বইতে এইচ দিয়ে লিখেছে। ঠিক আছে, দুটাই সঠিক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই সূত্রের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে, জুলের স্টেটমেন্টটা হচ্ছে যে তাপকে তোমার সম্পূর্ণরূপে কাজে, কাজ বলতে কোন শক্তি বোঝানো হয় বলতো? যান্ত্রিক শক্তি। তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপশক্তিতে রূপান্তর করা হলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হবে। তো সেই জায়গা থেকে আমরা এটা লিখেছি ডাব্লিউ সমানুপাতিক এইচ। তো তাহলে আমরা এখান থেকে এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠালে কি আসবে? একটা ধ্রুবক আসবে, জে ইনটু এইচ। এই জে কে বলা হয়, যে এর একটা স্পেসিফিক নাম আছে, এটার একটা এক্সপেরিমেন্ট কিন্তু তোমাদের করতে হবে। এই জে কে বলা হয় তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক বলা হয়। জে কে কি বললাম আমি? তাপের
যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক উপাংশ সমতা। বলা হয়। তাপের যান্ত্রিক সমতা এই নামটা তোমরা মনে রেখো। আচ্ছা, এখন বলো তো এখানে জে এর এসআই একক কি হবে বলো তো? বাম পাশে দেখো কাজ, কাজের একক কি? জুল। আর তাপের এসআই একক কি বলো? জুল। তাহলে এই জুল। তাপের যান্ত্রিক সমতা জে এর নাই। এসআই কোনো একক আছে বলো তো? না স্যার। না না স্যার। স্যার। কিন্তু আমরা আগেকার যুগে তোমার অনেক আগে কিন্তু আমরা জানতাম না যে তাপ আসলে এক প্রকার শক্তি। অনেক আগের কথা এটা আর কি। তো অনেক আগেকার যুগে এই তাপকে ক্যালোরি এককে প্রকাশ করা হতো, তোমাদের মনে আছে কিনা? অনেক আগে এটা এই উৎপন্ন তাপকে এইচকে ক্যালোরি এককে প্রকাশ করা হতো। ক্যালোরি, ক্যাল শর্টকাট আমরা ক্যাল লিখবো, সিএএল। ক্যাল মানে ক্যালোরি, সিএএলও আর আই, ক্যালোরি। তো সেই ক্ষেত্রে আমরা উৎপন্ন তাপকে যদি ক্যালোরি এককে হিসাব করি, তাহলে তোমার এটার একটা এক্সপেরিমেন্ট আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে এই জে এর একটা মান তৈরি হয়, সে জে এর মান হচ্ছে তোমার 4.2 জুল পার ক্যালোরি। এটা তোমরা এটা এক্সপেরিমেন্ট আছে, তোমরা করবে, জুলের এই সূত্রটা দিয়ে করতে হবে তোমাদের। তাহলে জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জে এর আবার একটা মান আছে এবং তার একটা একক আছে। ঠিক আছে, তো সেই দিকে আমরা যাচ্ছি না, তোমরা এক্সপেরিমেন্ট এটা করবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জুলের বিবৃতি থেকে কি বলা হয়েছে বলো তো? সম্পূর্ণ তাপ কাতে রূপান্তরিত হচ্ছে বলো? কাজে। কাজে। তো এখন কি বাস্তবে কি কখনো সম্ভব সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তর করা কি সম্ভব বলো তো? না স্যার। সম্ভব না। তো যদি সম্ভব হতো তাহলে ইঞ্জিনের দক্ষতা কত হতো? 100% হতো, কিন্তু বাস্তবে 100% হতো। কোনো ইঞ্জিনের দক্ষতা 100% নয়, অনেক কম। তাপ ইঞ্জিন, আমরা যে তাপকে কাজে লাগানোর জন্য যে যন্ত্রের প্রয়োজন সেটা হচ্ছে তাপ ইঞ্জিন, হিট ইঞ্জিন বলা হয়। এই হিট ইঞ্জিন গুলোর দেখবে যে ইঞ্জিনের পাশে যদি তুমি দাঁড়াও তাহলে প্রচুর তাপ রেডিয়েট হচ্ছে চারিদিকে। তার মানে এখানে প্রচুর তাপ শক্তি কিন্তু লস হয়। তার মানে খুব কম পরিমাণ তাপ শক্তি কাজে রূপান্তরিত হয়। তাহলে আমরা এই আলোচনা থেকে, আচ্ছা এখন বলো ক্লসিয়াসের বিবৃতিতে কি সেটা বলা হয়েছিল? ক্লসিয়াসের বিবৃতিতে তুমি যে পরিমাণ তাপ দিয়েছিলে তার কিছু অংশ কাজে রূপান্তরিত হয়েছে, বাকিটা কি করেছে? সিস্টেমের শক্তির পরিবর্তনে ব্যয় হয়েছে। তাহলে এই যে তাপগতিবিদ্যার প্রথম যে দুটা সূত্র, প্রথমটা এসেছে জুলের সূত্র, জুলের সূত্র থেকে কিন্তু পরে ক্লসিয়াস বিবৃতিটা দিয়েছে। তাহলে ক্লসিয়াস কেন এই বিবৃতিটা দিয়েছে বলো? বাস্তব জগতের সাথে মিল রাখার জন্য। তুমি আবার প্রশ্নই করতেছো, বাস্তব জগতের সাথে মিল রাখার জন্য? এইভাবে বলা মানে দরকার জন্য না। স্যার। হ্যাঁ, মিল রাখার জন্য হ্যাঁ বলতে পারো। সেটা হচ্ছে জুলের সূত্রের সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতাটা কি? যে জুলের সূত্রানুসারে সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তর করা যায়, কিন্তু কাজে বাস্তবে সেটা রূপান্তরিত হতে কখনোই সম্ভব পারে না। না। তাহলে এটা বাস্তবের জি স্যার। সাথে মিল রাখার জন্য, যেটা কাজী সাবা বললো, হ্যাঁ সেটাই। তাহলে আমরা এক্ষেত্রে এটা একটা সীমাবদ্ধতা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট লিমিটেশন অফ জুলস ল, যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে সক্ষম নয় বা পারি না আমরা। তাহলে সেক্ষেত্রে এই সীমাবদ্ধতাটা ওভারকাম করার জন্য বিজ্ঞানী ক্লসিয়াস উনি ওই সূত্রটা দিয়েছেন। এবং সেই সূত্রে দেখো সর্বনিকৃত তাপ দুইটা অংশে ব্যয় হচ্ছে, একটা হচ্ছে কৃত কাজে ব্যয় হচ্ছে, আর একটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হচ্ছে। তাহলে এই দুটা সূত্রের মধ্যে গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি কোন সূত্রের বলো? ক্লসিয়াস। এই জন্য আমরা ক্লসিয়াসটা পড়েছিলাম, জুলেরটা আমরা পড়ি নাই। ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে জুলের যে সূত্রটা পড়া হলো সেটা দিয়ে আরো কিছু কথা আছে, সেটার দিকে আমরা যাব। তো এখন এই যে এই দুটা সূত্রের যে লিমিটেশন, জুলের সূত্রের যে লিমিটেশন, সেটা কিন্তু এই ক্লসিয়াসের এই লিমিটেশনটা দিয়ে ওভারকাম হয়ে গেল, কিছুটা হয়ে গেল। কিন্তু এখানে এই দুটা সূত্রের কোথাও কি বলা আছে বলতো তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে স্থানান্তর হবে? ক্লসিয়াস অথবা তোমার ওই যে জুলের যে বিবৃতি, এই বিবৃতির কোথাও কিন্তু বলা নাই যে তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে স্থানান্তরিত হবে। তো এই যে লিমিটেশনটা, তাহলে মোটামুটি আমরা জুলের সূত্রে একটা লিমিটেশন পেলাম, সেটা হচ্ছে যে তোমার তাপকে উনি বলেছেন তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায়, যেটা কখনোই সম্ভব না। তাহলে এটা একটা লিমিটেশন। আর এই দুইটা বিবৃতি থেকে আমরা আরেকটা লিমিটেশন পাচ্ছি, সীমাবদ্ধতা পাচ্ছি, সেটা হচ্ছে তাপ প্রবাহের দিক, ডিরেকশন অফ হিট ফ্লো, এই দিক সম্বন্ধে কোনো ধারণা এই দুটা সূত্রে কোথাও বলা নাই। তো এই যে দুটা লিমিটেশন, এই দুইটা লিমিটেশন ওভারকাম করার জন্য তোমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আবিষ্কার হয়েছে। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আবিষ্কারের পটভূমিটা কি বলো? বনশ্রী বলো। স্যার এখানে হচ্ছে উভয় সূত্রতে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন স্যার জুলের সূত্রে হচ্ছে যেটা বলা হয়েছে যে
সম্পূর্ণ তাপটাই হচ্ছে কাজে রূপান্তরিত হবে, কিন্তু স্যার এখানে তো 100% কাজ কখনোই স্যার ক্ষেত্রে তো স্যার বলা হয়েছে যে কিছু পরিমাণ কাজে রূপান্তরিত হবে আর কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে, কিন্তু স্যার এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই যে কোত্থেকে কিসে রূপান্তরিত হবে, মানে স্যার ডিরেকশনের কোনো কাহিনী বলা হয়নি, এই জন্য স্যার হচ্ছে সীমাবদ্ধতা এগুলোই। তাহলে এই যে তাপের flow প্রবাহের না? দিকের কথা বলা হয়নি। বলো তো লাস্টে কে কি বললা যেন? স্যার বললাম যে তাপ প্রবাহের দিকের কথা জি বলা স্যার, দিকের কথা হয়নি। কোনো বলা হয়নি। হ্যাঁ, বলা হয়নি। তাহলে এই যে লিমিটেশনটা ওভারকাম করার জন্যই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এটা আমি বই থেকে ছবি নিয়েছি, তোমাদের বই থেকে, ওই যে শাহজাহান তপনের বই থেকে মনে হয় নিয়েছি এটা আমি। তো যেহেতু এখানে সুন্দর করে লেখা আছে, যার জন্য আমি আর এখানে লিখে পড়াবো না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যে পটভূমি সেটা কেন এলো সেটা কিন্তু আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। তাহলে দুইটা লিমিটেশন আমাদের এখানে তৈরি হয়েছে। তাহলে এই দুইটা লিমিটেশন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দ্বারা কি হয়ে যাবে? ওভারকাম হয়ে যাবে। এখন এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তোমার চারটা বিজ্ঞানী বিবৃতি আছে। প্রথমে এই যে দেখো, এটা হচ্ছে ক্লসিয়াস, পরেরটা প্লাঙ্ক, এরপর প্রথমটা কার্নোর বিবৃতি, পরেরটা হচ্ছে প্লাঙ্কের বিবৃতি, পরেরটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি, আর লাস্ট ওয়ানটা হচ্ছে কেলভিনের বিবৃতি। চারটা বিবৃতি মুখস্থ করবে তোমরা। এটা ওই যে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে 1 মার্কের জন্য। আমি গুরুত্বপূর্ণ যে দুটা লিমিটেশনটা এসছে, ওই দুটা লিমিটেশন ওভারকাম হয়ে যায়, এই দুটা সূত্র নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, শুরুতে যে বিবৃতিটা আছে বিজ্ঞানী কার্নো, ইনি ফরাসি একজন বিজ্ঞানী কার্নো। তো এই কার্নো যে বিবৃতিটা দিয়েছে সেটা দেখো, যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। নরমালি তোমার তাপকে কাজে রূপান্তর করার জন্য কি প্রয়োজন? আমাদের ইঞ্জিন প্রয়োজন, তাপ ইঞ্জিন প্রয়োজন। যন্ত্র, উনি ওই যন্ত্রটার কথা দিয়ে বলছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে, খেয়াল করো, সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। তাহলে এই বিবৃতি থেকে কিন্তু একটা লিমিটেশন ওভারকাম হয়ে গেছে। সেটা কোনটা বলো? জুলের বিবৃতির যে লিমিটেশনটা ছিল। জুলের। হ্যাঁ, ওই যে আমরা সমস্ত তাপকে কাজে রূপান্তর করতে পারতাম, কিন্তু আসলে কার্নোর বিবৃতি অনুসারে সেটা কখনোই সম্ভব নয়। তাহলে এটা একটা লিমিটেশন ওভারকাম হয়ে গেল। আরেকটা যে লিমিটেশনটা ছিল, তাপ প্রবাহের দিকের যে লিমিটেশনটা ছিল, তো সেই দিকের লিমিটেশনটা দেখো, তোমার এই যে ক্লসিয়াসের যে বিবৃতি, এটা দিয়ে কিন্তু ওভারকাম হয়ে যাচ্ছে। কি দেখো, বাহিরের শক্তির সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। এই বাক্য দ্বারা কি বুঝতেছে বলতো? বাহিরের শক্তির সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তার মানে বাহিরের শক্তির সাহায্য ছাড়া তাপ কখনোই কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে না, এখানে বলা আছে। উচ্চতর উষ্ণতার বস্তুর দিকে ভাবে কোনো যন্ত্র পারবে না। হ্যাঁ, তাহলে এখানে বাইরের শক্তির সাহায্য ছাড়া নরমালি কোনো যন্ত্রের পক্ষে এটা কখনোই সম্ভব না যে তাপকে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। যেমন ওই যে আমরা ছোটবেলায় খেলা করতাম না, যে ধরো তোমার এই পাশে একটা ছোট আমরা গর্ত করলাম, এই পাশে একটা ছোট গর্ত করলাম, তো দুই গর্তের, এখন ধরো দুইটা পুকুর দিয়ে, আমরা গর্ত দিয়ে না বলে দুইটা পুকুর বিবেচনা করলাম, ডানে একটা পুকুর আছে, বামে একটা পুকুর আছে, মাঝখানে একটা পাহাড় আছে ধরো। এখন দুইটা পুকুরে পানির হাইট যদি সমান হয়, তো যদি একটা নল দিয়ে দুইটার মাঝে সংযোগ স্থাপন করি, তাহলে কি পানি কোনো পুকুর থেকে কোনো পুকুরে যাবে বলো তো? যাবে না। তাহলে নলটা কিন্তু স্বাভাবিক অবস্থায় পানি এক পুকুর থেকে আরেকটা পুকুরে নিতে পারে নাই। আচ্ছা, কিন্তু আমি যদি এমনটা করতে পারি না, আমি ধরো হাত দিয়ে এই যে আমার হাতে একটা গ্লাস নিয়ে এই পুকুরে আমি পানি মানে পুরো গ্লাস নিয়ে পরিপূর্ণ করে আবার এই পুকুরে আমি ঢেলে দিলাম, তাহলে আমি কে বলো তো? আমি কে? আমি কি জিনিস? এজেন্ট, বাহিরের শক্তি। তার মানে কি? তার মানে আমরা কি বলতে পারি তাহলে বাহিরের শক্তির সাহায্যে আমরা অবশ্যই তোমার দুইটা পুকুরে পানির হাইট সমান হলেও আমরা বাহ্যিক শক্তির সাহায্যে কিন্তু আমরা একটা পুকুর থেকে পানি আরেকটা পুকুরে নিতে পারি। সেম ঘটনা এখানেও, তাপের স্থানান্তরের ক্ষেত্রে তোমার সেম ঘটনা। নরমালি কিন্তু যাবে না, নরমালি নিম্ন উষ্ণতার বস্তু থেকে তাপ কখনোই উচ্চ উষ্ণতার বস্তুতে যাবে না, কিন্তু আমরা নিতে পারি। তাহলে কার সাহায্যে নিতে হবে? সেটা হচ্ছে বাহ্যিক শক্তি। এই যে আমরা যে বাসা বাড়িতে আমরা এসি ব্যবহার করি না, এসি, এয়ার কন্ডিশন, এসি,
তো এসি কি জি করে স্যার। বলো তো? জি স্যার। এসি কি করে বলো তো? এই যে রুমের ভিতরে যে টেম্পারেচার তুমি ধরো ফিক্সড করতেছো, ধরো তোমার 18 ডিগ্রি বা 20 ডিগ্রি সেলসিয়াস তুমি ফিট করে দিচ্ছ, কিন্তু বাইরের তাপমাত্রা কত, পরিবেশের তাপমাত্রা কত, তার চেয়ে বেশি না? জি জি স্যার। স্যার। জি তাহলে স্যার। এখন এখানে যে কম্প্রেসরটা ইউজ করা হয় এসিতে, এই এসি তাহলে কি করে, তোমার হিটটাকে পাম্প করে কি করে নিচ্ছে, বের করে নিচ্ছে। তাহলে বের এই করে যে নিচ্ছে এসিটা একটা বাইরে। বাহ্যিক এজেন্ট, বাহ্যিক শক্তির সাহায্যে তাহলে আমরা কি করতেছি, তাহলে এই রুমের টেম্পারেচার তো এমনিতে কম আছে, সেখান থেকে আবার আরো কমিয়ে দিয়ে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, উচ্চ উষ্ণতার পরিবেশে। বস্তুতে আমরা তাপ বাইরে। স্থানান্তর করে দিচ্ছি। দেখো এই কনসেপ্টটা বুঝতে পেরেছি কিনা? তাহলে এই ক্লসেসের বিবৃতি থেকে কি বলা হচ্ছে, যে বাহিরের এজেন্ট ছাড়া, বাইরের শক্তি ছাড়া আমরা তাপ কখনোই নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে স্থানান্তর করতে পারি না। তাহলে এই সূত্র দ্বারা তাহলে আমরা কি বলতে পারি, তাহলে ন্যাচারালি নিম্ন উষ্ণতার বস্তু থেকে তাপ উচ্চ উষ্ণতার বস্তুতে যাচ্ছে না, তাহলে ন্যাচারালি কোথা থেকে কোথায় যাবে বলো? উচ্চতর স্থান থেকে নিম্ন উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে। নিম্নতর উষ্ণতার অনেকে বলার চেষ্টা করেছে, সবাইকে ধন্যবাদ, যে নিম্ন উষ্ণতার উচ্চ উষ্ণতার বস্তু হতে নিম্ন উষ্ণতার বস্তুতে তাহলে তাপের স্থানান্তরটা হবে। তাহলে তাপ প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে হয় বলো, স্বাভাবিক অবস্থা যেটা, উচ্চ উষ্ণতার বস্তু উচ্চ হতে উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে। নিম্ন উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর হবে। তাহলে এই যে দুটা বিবৃতি, এই দুটা বিবৃতি দিয়ে আমাদের যে দুটা লিমিটেশন ছিল, গুরুত্বপূর্ণ যে দুটা লিমিটেশন, সেটা ওভারকাম হয়েছে কিনা একটু বলো আমাকে। তাহলে এখানে তাপ প্রবাহের দিক জি স্যার। সম্বন্ধে আমাদের ধারণা পেয়ে গেলাম ক্লাসের এই বিবৃতি থেকে। বাকিরা কি বুঝতে পারছো? টোটাল 47 স্টুডেন্ট ক্লাসে আছো, সঞ্জিদা শিমু ক্লাসে আছো? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এখানে কি চলে এলো, এটা স্ক্রিনে কি দেখা যাচ্ছে এখন? স্যার আমরা স্ক্রিনে দেখতে তো পাচ্ছি বইয়ের পেজটাই। আচ্ছা, আমার এখানে একটা প্রোগ্রাম চলে এলো হঠাৎ করে। আচ্ছা, এখন ঠিক হয়েছে। তো স্যার। হ্যাঁ বলো। স্যার ফার্নোর বিবৃতি যে ওখানে যান্ত্রিক শক্তি বলতে কাজকে বোঝাচ্ছে না? অবশ্যই যান্ত্রিক শক্তি মানে কাজ, মানে আমরা এখানে তাপ আর কাজের ব্যাপার নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমি কার নাম ধরে যেন ডাকলাম, সে কি ক্লাসে রেসপন্স করেছে? সঞ্জিদা শিমু, তারপরে কিয়া জাহান নিপু, এরা কি ক্লাসে আছে? আচ্ছা, নাই। তো তাহলে আমরা তাপগতিবিদ্যা, আমি ক্লাসে আছি। কিয়া জাহান নিপু ক্লাসে আছো? রেসপন্স করছো না যে? স্যার, স্যার আমি বুঝিনি আপনি আমাকে ডেকেছিলেন যে। আচ্ছা, এখন বুঝতে পেরেছো তাই তো? জি স্যার, আপনি আমার নাম আবার বলেছেন তো, তাই শুনেছি। আচ্ছা, ক্লাসে মনোযোগ আছে তো না? জি স্যার, আমি তো ক্লাস করতেছি। আচ্ছা, ভেরি গুড। না স্যার, প্রথমে ডাকেন নাই মনে হয়, মানে ডাকেননি। জি স্যার, আমাকে তো ডাকেন নাই। আচ্ছা, ঠিক আছে। তো সঞ্জিদা শিমু আছে? এরা কিন্তু সঞ্জিদা শিমু আগে রেগুলার ক্লাস করতো, ইদানিং করতেছে না, অ্যাটেন্ডেন্স দেখলাম, এই জন্য নাম ধরে ডেকেছি। আচ্ছা, তো আমরা তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা এখানে জেনে গেলাম। আরো যে দুইটা বিবৃতি আছে মুখস্থ করবে, হ্যাঁ, এগুলো মোটামুটি একই টাইপের জিনিস বলা আছে, তোমরা একটু দেখে নিবে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কেন এলো, দ্বিতীয় সূত্রে এই যে দুটা বিবৃতি, চারটা বিবৃতি, এটা মুখস্থ করবে। এবার এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে আমরা ব্যাখ্যা করার জন্য এখানে আরো দুইটা প্রক্রিয়া এসছে। আমরা যখন ফার্স্ট লতে চারটা প্রক্রিয়া পড়েছিলাম, সমষ্ণ, রুদ্ধতাপ, সম-আয়তন আর সমচাপ, এখানে আরো দুইটা প্রক্রিয়া এসছে। একটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। খুবই সিম্পল। প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে তোমার আমার নেটের কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে, শুনতে পাচ্ছ কিনা তোমরা? স্যার একটু হ্যাঁ, তো মানে থেমে থেমে আচ্ছা, তো প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে সেটা সংজ্ঞাটা এখানে ঠিকভাবে লেখা আছে, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখে যাবে এবং বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান হবে, সেটাকে বলা হয় প্রত্যাগামী প্রক্রিয়া। তো তার মানে প্রত্যাগামী প্রক্রিয়া বলতে বোঝানো হচ্ছে, আমি যদি এখানে একটা চিত্র দিয়ে বোঝাই, ধরো এটা ভি আর এটা হচ্ছে তোমার পি। তো ধরো আমরা গ্যাসের একটা প্রসারণ করলাম, ধরো এ থেকে আমরা বি তে গেলাম। তো আমরা এ থেকে বি তে গেলাম, আবার বি থেকে এ তে যাব। তাহলে আমরা বলতো এ থেকে বি তে গিয়ে যদি আবার বি থেকে এ তে যাই, তাহলে এটা কি একটা চক্র না? মানে আগের অবস্থায় আমরা ফিরে গেলাম না, আগের অবস্থায় প্রত্যাবর্তন করলাম।
জি স্যার। জি স্যার। Yes, sir. এখন কন্ডিশন হচ্ছে যে গেলেই শুধু হবে না, যে তুমি এ থেকে বি তে যাওয়ার ফলে যে কাজ পাবে, তুমি এ থেকে বি তে যাওয়ার ফলে যে কাজ অথবা তাপ যেটাই বলো না কেন, এবং বি থেকে এ তে বি থেকে এ তে যখন তুমি আসবে তখন কিন্তু কাজের পরিমাণ ওটাই হতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে তাপ এমন একটা শক্তি, যে শক্তিটার মানে ধর্মটাই হচ্ছে যে তোমার এটা বেশি লস হয়ে যায়, এটাকে কখনোই কাজে রূপান্তর করা খুবই কঠিন। মানে তাপের ধর্মই হচ্ছে এটা, যে তাপ যে কোনো সুযোগ পেলে সে ওখান থেকে সিস্টেম থেকে বের হওয়ার একটা সুযোগ পাই এখানে। তো যার জন্য তুমি এ থেকে বি তে যেতে গিয়ে যে পরিমাণ কাজ করবে বা তাপ পাওয়া যাবে, বি থেকে এতে গেলে আবার সেই পরিমাণ তাপ এবং কাজ পাওয়া সম্ভব নয়। তো যার জন্য তোমার বাস্তবে আসলে পৃথিবীর কোনো প্রক্রিয়া প্রত্যাগামী নয়, কিন্তু যদি সম্ভব হয় তাহলে সেটাকে আমরা আদর্শগতভাবে কি বলবো, প্রত্যাগামী প্রক্রিয়া। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, বলতো বরফ 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 যখন পানিতে পরিণত হয় তখন কি করে বলতো, তাপ শোষণ করে না বর্জন করে বলো? বরফ কি অনেক ঠান্ডা থাকে না? শুনতে পাচ্ছ তোমরা? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, নেটের জি প্রবলেম স্যার। হয়েছে মনে হয়। তো এখানে উদাহরণ হিসেবে কি দেখানো হচ্ছে যে বরফ যখন পানিতে পরিণত হবে, আবার পানি জমাট বেঁধে যখন বরফে পরিণত হবে, তখন বরফ যখন পানিতে পরিণত হয় তখন তাপের কি হয়, শোষণ হয়। তো যে পরিমাণ তাপ শোষণ হলো, পানি যদি আবার বরফে পরিণত শোষণ। হয় তাহলে তাপ কি করবে, বর্জন করবে, নির্গমন করবে। তো এই শোষিত বর্জন তাপ করবে। আর বর্জিত তাপ যদি সমান হয়, তাহলে এই যে বরফ গলে যে পানিতে পরিণত হবে, আবার পানি জমে যে বরফে পরিণত হবে, এই প্রক্রিয়াটাকে আমরা কি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করব, প্রত্যাগামী প্রক্রিয়া হিসেবে বিবেচনা করব। কিন্তু প্রত্যাবর্তী। বাস্তবে এই শোষিত তাপ আর বর্জিত তাপের মান এক্স্যাক্টলি সমান থাকে না, কিন্তু প্রায় কাছাকাছি থাকে। এই জন্য যে বরফ জমে পানিতে পরিণত হওয়া, বরফ গলে পানিতে পরিণত হওয়া বা পানি জমে বরফে পরিণত হওয়া, এটাকে আমরা প্রত্যাগামী প্রক্রিয়া হিসেবে ধরে নিই, বিবেচনা করা হয়। তো এটা একটা উদাহরণ, আরো উদাহরণ এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখবে। আর অপ্রত্যাগামী প্রক্রিয়া বলতে বোঝানো হচ্ছে যে তুমি ওই যে সংকোচন বা প্রসারণের ফলে যে তাপ এবং কাজ পাওয়া যাবে সেটা সমান হবে না। মানে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখ ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিস্তরে তাপ ও কাজের ফলাফল সমান হয় না। তার মানে কি, তোমার গ্যাসের একটা প্রসারণের ফলে যে কাজ হবে, সংকোচনের ফলে তোমার সেই কাজটা হবে না। তার মানে এই প্রসারণ সংকোচনের ফলে কাজের যে মান বা তাপের যে মান, এটা একটা পার্থক্য থেকে থাকে, অনেক বড় একটা পার্থক্য। এই জন্য আমরা এই প্রক্রিয়াকে কি বলবো, অপ্রত্যাগামী প্রক্রিয়া বলবো। তো পৃথিবীর সমস্ত প্রক্রিয়া স্যার হচ্ছে প্রসারণ অপ্রত্যাগামী সংকোচন প্রক্রিয়া। বলছেন গ্যাসের সংকোচন প্রসারণ যদি করো, সংকোচনের একটা কাজ হবে, ও প্রসারণের একটা কাজ হবে। তো সময় শেষ হয়ে গেছে, আমরা আগামী ক্লাসে আবার এখান থেকে শুরু করব। হ্যাঁ, তো